ফুলবাড়ি বাস স্ট্যান্ড, বাট ফুলবাড়ি কিন্তু না। বলদের একটা সীমা থাকে, কিন্তু তাহাদের কোনো সীমা নেই। ভার্সিটিও না বন্ধ, সবকিছুই বন্ধ হয়ে আছে। অনেকদিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, বাট সেটা এখন ঢাকা শহরে না, এরকম একটা হাইওয়েতে ভাবা যায়। আমার তো এই পাশ দিয়ে উঠার লাগবে মনে হয়। TMSS মেডিকেল কলেজ অ্যান্ড কি রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটাল। বাহ, হসপিটাল তো বিশাল বড়। আমার মনে হয় বগুড়াকে বানায় দেওয়া উচিত। কি যেন কয় এটাকে, আরে ঢাকা যেন কি আমাদের রাজধানী রাইট, বগুড়াকে রাজধানী বানায় দেওয়া উচিত। কারণ বগুড়া এখন অনেক একটা ডেভেলপড জেলা, আর বগুড়ার রাস্তাঘাটও তো মোটামুটি অনেক ভালো। তার মানে যোগাযোগ ব্যবস্থাও ভালো, আর যোগাযোগ ব্যবস্থা যেখানে ভালো ওখানে শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে ফ্যাক্টরি সবকিছু সহজেই দেওয়া যায়। কি যে হইলো বুঝলাম না, হঠাৎ করে কনফিডেন্সটা নাই হয়ে গেল, ব্রেক মাইরা দিছি। সমস্যা নেই, এমনটা হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। ওরে আমার তো ওখানে জাস্ট কনফিডেন্স নাই হয়েছে, এরা তো ব্রেক মাইরা অন্য পাশ দিয়ে আইতেছে। যাক, বগুড়ার রাস্তাঘাটগুলো দেখছেন না, জোস, মানে চালাইতেও অস্থির লাগতেছে। বাংলাদেশের রোডগুলো যদি এরকম হয়তো সবখানে, তাইলে না হয়তো মজা। আপনারা যখন হাইওয়েতে গ্রুপ রাইড করবেন, কখনোই একটা বাইকের একদম বরাবরে থাকবেন না, কারণ ওই বাইক যদি হঠাৎ করে আচমকা ব্রেক করে, আপনার ব্রেক করার তো একটা টাইমিং লাগবে, আপনাকে তো বোঝার লাগবে যে গাড়িটা ব্রেক করছে, আমাকেও ব্রেক করার লাগবে। সেই টাইমিংটার জন্য হইলেও আপনাকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। আর আরেকটা মূল বিষয় হচ্ছে, সোজা না থাকি একটু জিগজ্যাগ স্টাইলে থাকতে হবে। মানে মনে করেন ওই দিক দিয়ে যাচ্ছে ডান দিক দিয়ে, আপনি একটু বাম দিক দিয়ে চাপায়, যেন যদি হঠাৎ ব্রেক করে সেক্ষেত্রে আপনি বাম দিকে চাপাই দিতে পারেন গাড়িটা। এই যে যেমন ব্রেক করছে, আমি এই দিক দিয়ে যাইতে পারবো। কিন্তু সোজা থাকলে এমনও হইতে পারে সোজাসুজি যায় ওকে লাগাই দিলাম। তাই সবসময় এটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। আর কিছু কিছু পাগলা বাস থাকে হাইওয়ের মধ্যে, এই পাগলা বাসগুলোকে সামনে আগায় দিতে দিবেন। এই পাগলা বাসদের সাথে যতই আপনি প্রতিযোগিতা করবেন, ওরা তত বেশি প্রতিযোগিতায় নামে পড়বে। আর ভাই, ওদের সাথে প্রতিযোগিতায় নামে তো আপনার লাভ নাই। আপনার হচ্ছে ছোট্ট গাড়ি, আর ওদের বিশাল একটা গাড়ি, হায়ার সিসি। আপনার কোথায় একটা 150 সিসি 350 সিসির গাড়ি, তো ওদের সাথে লেগে লাভ আছে? তার থেকে বেটার হচ্ছে কি, ওদেরকে ওদের মতো যাইতে দেন, আপনি একটু স্লো চালান, দেখবেন যে ওরা আপনার চোখের সীমানার বাইরে চলে গেছে। আর যদি এমন হয় যে আপনার গতি ওর গতি একদম সেম হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ক্রস করতে পারেন, ক্রস করে ওর সামনে সামনে চললেন, বাট পারাপারি করার কোনো দরকার নেই। দেখছেন এখন 96 94-এ চলতেছে, তো মোটামুটি আমরা বরাবরে আছি। ওকে সামনে দিছি, আমার কোনো ভিউয়ের সমস্যা হচ্ছে না। কিন্তু আমার যদি ভিউয়ের সমস্যা হইতো, ওকে আমি ক্রস করে চলে যেতাম। হাইওয়েতে আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, হাইওয়েতে আপনার গতি যেমন অনেক বেশি, আরো 2-4টা গাড়ির গতিও কিন্তু অনেক বেশি। সেই কারণে প্রতি মিনিটে কমপক্ষে, ঠিক আছে, কমপক্ষে হইলেও 3 বার আপনাকে অবশ্যই মিররে দেখতে হবে। কারণ 10-15 সেকেন্ডের ব্যবধানে একটা গাড়ি আপনার এতটা ক্লোজ হয়ে যাবে যে আপনি বুঝতেও পারবেন না। আর হাইওয়েতে একটা জিনিস দেখা যায় যে মানুষ হর্ন খুবই কম দেয়, কারণ আপনি আপনার লেন ধরে যাইতেছেন, আরেকটা গাড়ি অল লেন ধরে ক্রস হয়ে চলে যাবে। এখানে তো হর্ন দেওয়ার মতো কোনো কারণ নাই, এই কারণে হর্নও কম দেয়। আর আপনি যদি অন্য মনস্ক হয়ে যান, সেক্ষেত্রে গাড়িটা একটু এদিক বা এদিক চাপাই দিলেন, তাইলে তো গেছেন। এই কারণে হাইওয়ের মধ্যে বেশ কিছু জিনিস খেয়াল রাখা দরকার। ও বদ্দা, জাস্ট লুক এট দ্য ভিউ, সেই লাগতেছে সেই। এই সকল হাইওয়ের মধ্যে বাইক যদি না চালান, তাহলে কি চালাবেন ভাই? অস্থির লাগতেছে, অস্থির। দেখেন পুরোটা রাস্তা ফাঁকা, জাস্ট আমরা কয়েকজন যাচ্ছি বাইকার, আর ওই যে একটা বাস যাচ্ছে দূরে। আমি মিররে দেখতে পাচ্ছি, মিররে আরো ফাঁকা পিছনটা, জোস লাগতেছে। ভাই, ঢাকার জ্যাম থেকে বেরোয় এদিকে একটু আসেন, আইসা রাস্তার মজাটা নিয়ে তারপর আবার বাসায় চলে যান, কোনো সমস্যা নেই। সত্যি মন একদম ফ্রেশ হয়ে যাইতেছে। এই পুরোটা বছর মনে করেন যে জ্যাম খাইতে 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 জীবন তেজপাতা হয়ে গেছে। এখন এইসব প্রাকৃতিক জিনিস দেখে মনটা একটু হালকা হইতেছে, আরো হবে ইনশাআল্লাহ।
আল্লাহ যদি চায় আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, ঘুরে মনটাকে একদম শান্ত করে নিয়ে আবার অশান্ত শহরে চলে যাব। কি করব, যাওয়ার তো লাগবেই, যদিও ইচ্ছা করে না যাওয়ার। ডেস্টিনি বলে একটা কথা আছে না, আমাদের ডেস্টিনিটা হইলো যে শহর কেন্দ্রিক, বাট ইনশাআল্লাহ এক সময় এই ব্যস্ততম শহর ছাড়ে আমার ছোট্ট শহরে চলে আসব। কারণ পার্সোনালি আমার ভালো লাগে না, আমার ঢাকার শহর একদমই ভালো লাগে না। যানজট, চোর, বাটপার, মানুষ, সেই তুলনায় আমার ছোট্ট শহর কিন্তু অনেক শান্তিতে থাকা যায় এই জায়গায়। আপনি একটু বিপদে পড়লে 2-4 জন মানুষ আগায় আসবে, এই আশ্বাসটুকু রাখা যায়। কিন্তু ঢাকার মধ্যে আপনি বড় কোনো বিপদে পড়লেও আশেপাশে মানুষ দেখে থাকবে, কিন্তু কেউ আসবে না। এটাই হলো ঢাকার মানুষের অবস্থা। আমাদের হয়তো বা পাহাড় নাই, ঝর্ণা নাই, কিন্তু আমাদের কিছু মানুষ আছে যাদের মন মানসিকতা পাহাড়ের থেকেও বড়। আচ্ছা, কয়টা বাজে দেখি তো? এই 10টা 15 বাজে। আমরা মহাস্থানগড় অনেক আগেই পার হয়ে গেছি, গোবিন্দগঞ্জের কাছাকাছি চলে আসছি। অ্যাকচুয়ালি বললাম না গোবিন্দগঞ্জের কাছে, বাট আমরা গোবিন্দগঞ্জে। এই দেখেন এখন বাজে 10টা 17। তার মানে আমরা গোবিন্দগঞ্জেই ছিলাম, বাট বুঝতে পারিনি। এখন কেমনে বুঝতে পারলাম বলেন তো? এই যে ভাঙা রাস্তা শুরু হয়েছে, 1 লেনের রাস্তা শুরু হয়েছে, মানে হচ্ছে গোবিন্দগঞ্জ। আর গোবিন্দগঞ্জে ইদানিং জ্যাম পড়তেছে এই রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে। অবশ্য রাস্তাঘাটের কাজ চলতেছে, কাজ সম্পূর্ণ হয়ে গেলে তখন আবার ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু যতদিন না ঠিক হচ্ছে ততদিন হচ্ছে আমাদের ভোগান্তি। এই যে আমরা চলে আসছি এখন গোবিন্দগঞ্জ মোড়ে। এইখানে হচ্ছে ডিভাইড হয়ে যাবে, একটা রাস্তা চলে গেছে রংপুর পলাশবাড়ি এদিকে, আর আমরা যাবো এদিকে। আমরা যাবো এদিক ফুলবাড়ি হয়ে দিনাজপুরে হয়ে তারপরে ঠাকুরগাঁও। ওই পাশ দিয়ে গেলে আমাদের অনেক ঘোরা হবে, প্লাস এদিককার রাস্তাটা মাছ বেটার ওই দিক থেকে। আবার ওইদিকে রাস্তার কাজ চলতেছে পলাশবাড়িতে, ওখানে একটা জ্যামের ভেজাল হইতে পারে। এইসব কিছু অ্যাভয়েড করার জন্য আমরা এই পাশ দিয়ে যাব। কিন্তু এইখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে অটোগুলা, 3 হুইলার যেখানে আপদ বিপদ সেখানে। তাই আমাদের সবাইকে একটু সাবধানে চালাইতে হবে এইটুকু রাস্তা বলতে কত দূর জানেন? একদম দিনাজপুর পার হওয়া পর্যন্ত। কারণ দিনাজপুরে যখন ঢুকবেন তখন দেখবেন ওইটা তো অটোর স্বর্গরাজ্য। রোডের মধ্যে ইট বালু যতগুলো না আছে তার থেকে বেশি মনে হয় অটো রিক্সা চলে। ছোট ছোট সব অটো রিক্সাগুলো সব দিনাজপুর দিয়ে ভরা। আমি দিনাজপুরে খুব কমই রিক্সা দেখছি, মানে রিক্সার কাজটা ওখানে অটো রিক্সাগুলো করে। এখন হয়তো বা অটো রিক্সাগুলো ঢুকছে, বাট আগে যখন আমি দিনাজপুরে থাকতাম তখন তো আর রিক্সা ছিল না, মানে প্যাডেল রিক্সা ছিল। এই কারণে তখন এগুলো আরো বেশি দেখা যাইতো। এরা আবার কেন টানাটানি শুরু করছে। ঠিক আছে, একটু টানেই যাই। আরে বাবা রে, দেখছেন 3 হুইলার? বললাম না একটু আগে আপনাকে 3 হুইলার মানেই বিপদ। ব্রিজের উঁচাটাতে উঠানোর সময় আর পাওয়ার কমে গেছে, এই কারণে গাড়ি দিচ্ছে স্লো করে। আর আমার পিছনে ছিল একটা ট্রাক, কি আর করার, আমাকে হার্ট ব্রেক করার লাগছে। আর ট্রাকও বেচারা হার্ট ব্রেক করছে, পা ব্যথা হয়ে গেছে, তাই পা দিছি উঠায়া। কি আর করার, দেখি সামনে যায় থামে একটু জগিং করার লাগবে, মানে দৌড়াদৌড়ি করার লাগবে। সামনে একটা বাগান আছে, আমরা ওই বাগানে থামবো, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, বাইক নিয়ে আসিস, আরামে আসিস। বললাম যথেষ্ট আরামে, আমারও সবাই চলে আসবি। রাস্তা এখন পুরো মামারও তো, যে তোকে বলতে বললো একসাথে আসবি, শুক্রবার সকালে চলে আসবি। হ্যাঁ হ্যালো, হাই এভরিওয়ান। আমারও বিসমিল্লাহ। আমরা এই সুন্দর পরিবেশ ছাড়া এখন চলে যাব আমাদের গন্তব্যে। চলেন তাহলে যাওয়া যাক। তোমার নীল লাইটটা সুন্দর লাগে, নীল লাইটটা আমার ব্যাক গ্লাসে সুন্দর লাগে, মানে বুঝা পাই যে তুমি আসতেছো। আমার তো এই পাশ দিয়ে উঠার লাগবে মনে হয়। দেখি বাড়ি খাইছে কি না। 250 250 কিলো আসলাম, 150-র মতো। একটু রেস্ট টেস্ট করলাম সবাই মিলে, একটু আড্ডা দিলাম। খাওয়া দাওয়া তো করা যায় না, এই জন্য খাওয়া দাওয়া বাদে যা কিছু করার। কি হইলো এদের, আসতেছে। ভিউটা কিন্তু অস্থির সত্যি। এই জিনিসগুলো যে কত মিস করছি আমি ঢাকায় বইসা।
আর যদি সাথে থাকে বাইক, তাহলে তো পরিবেশ দেখবেন আর যাবেন, মনও ভরবে, রাস্তাও শেষ হবে। সময় কয়টা এখন? সময় মোটামুটি এখন 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। ভিউ কি এই দুইটা পাপি খুব খারাপ লাগতেছে নাকি? এদেরকে কাটে দিব না? থাক, এরাও থাক। পাঁচবিবি হচ্ছে 30 কিলো, দিনাজপুর শহর 90 কিলো, পলাশবাড়ি 9 কিলো। আমরা যাব দিনাজপুর শহরের ভিতর দিক দিয়ে, তার মানে আরো 90 কিলোমিটার পরে আমরা দিনাজপুরে যাই পৌঁছাবো, মানে দিনাজপুর শহর। আর আমাদের এক পার্টনার মানে অপূর্ব, সে যাবে সৈয়দপুর। সে দিনাজপুরে ঢুকবে না, ফুলবাড়ি থেকে ওকে আমরা বিদায় দিয়ে দেবো। ফুলবাড়ি থেকে ডান দিকে চলে যাবে সৈয়দপুরের দিকে, আর আমরা বাম দিক দিয়ে দিনাজপুরের দিকে যাব। হাইওয়েতে অনেকক্ষণ চালানোর পর হঠাৎ করে যখন এরকম বাজার টাজার চলে আসে, তখন কিন্তু হাইওয়ের স্পিড ধরে রাখাটা বোকামি। তখন আপনাকে এই রাস্তার অবস্থা বুঝে স্পিড নিয়ন্ত্রণ করতে হবে, মানে এই রাস্তায় দেখতে হবে গাড়িগুলো কীরকম স্পিডে চলতেছে। আপনি যদি এগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে না চালান, ওভার স্পিডিং করেন, তাহলে দেখা যাবে হয়তো বা আপনি কাউকে মারে দিচ্ছেন বা আপনার কেউ মাইরা দিছে। তাই যখন এই বাজারগুলোতে ঢুকবেন খুব সাবধানে থাকবেন। কুয়াশা কইরা দিল, শীত না ভরতেই শীত চলে গেছে, কিন্তু ভাইয়ের গাড়ি থেকে মনে হয় শীত যায়নি। আরে ভাইয়া কি লাগাইছে? সকালে মরার শোক হয়েছে নাকি? পাবলিক রে যেমন ধোঁয়া মারতেছে, এখন চালাইতেছে ও ছাপড়ির মতো। হেলমেট টেলমেট তো নাই। তো আপনারা যখন এই টাইপের বাজারগুলোতে ঢুকবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। কই থেকে হঠাৎ করে এরকম ছাপড়ি চলে আইব টেরও পাইবেন না। সো বি কেয়ারফুল ভাইয়া। জাস্ট লুক এট দ্য রোড ব্রো, মানে অস্থির একটা রোড। এরকম আরেকটা রোড আছে আমাদের ঠাকুরগাঁয়ে, মানে ঠাকুরগাঁয়ে প্রবেশ করার আগে। ওই রোডটাও আপনাদেরকে দেখাবো। আপাতত দিনাজপুরের এই রোডটা দেখেন কত সুন্দর, সেই পুরা একটা ফটোজেনিক প্লেস। দেখতে দেখতে চলে আসলাম মাগে দেখতেই তো পারলাম না। দেখ, আমরা চলে আসলাম লক্ষ্মীপুর বাজার, লক্ষ্মীপুর, যেটাকে আমরা বাংলায় বলি লক্ষ্মীপুর। যেহেতু আমরা এখন লক্ষ্মীপুর আসছি, সো আমাদের প্রায় আরো 100 কিলোমিটার বাকি আছে। সমস্যা নাই, ইনশাআল্লাহ 350 কিলো যেহেতু আসতে পারছি, এই 100 কিলো আল্লাহ পৌঁছায় দিবে কোনো রকমের ঝামেলা ছাড়াই। মধ্যপাড়া গ্রানাইট খনি 15 কিলোমিটার। একটা জিনিস জানেন কিনা জানি না, দিনাজপুরে কিন্তু একসময় কয়লার খনি ছিল। একসময় কয়লার খনি বলতে আমি বুঝাচ্ছি যে এখন কয়লা আসলে উত্তোলন করা হয় না, কিন্তু খনি ঠিকই আছে। খনিটা কিন্তু বড় পুকুরিয়াতে, মানে দিনাজপুর বড় পুকুরিয়া। তো বড় পুকুরিয়ার একটা জায়গায় অনেকটা অংশ নাকি দাবে গেছে। আমি যদিও সচক্ষে এখনো দেখি নাই, বাট বন্ধু বান্ধব অনেকেই তো আছে যারা দেখছে, তাদের কাছে শুনছি সেই খালটা নাকি এতটা গভীর হয়েছে যে এখন পর্যন্ত এটা নিচ পর্যন্ত কেউ যাওয়ার সাহস করতে পারে না। সত্য মিথ্যা আই ডোন্ট নো, বাট এটা লোকমুখে প্রচলিত আছে। এই সকল বিভিন্ন কারণে খনির কাজ এখন পর্যন্ত বন্ধ আছে। অদূর ভবিষ্যতে কি হবে তা জানি না। জাস্ট এই যে একটা রিজন বলছি আমি, কারণ কিন্তু একটা না খনি বন্ধ হওয়ার, এর মধ্যে আরো অনেকগুলো কারণ আছে। আমরা এখন ফুলবাড়ি ক্রস করতেছি, আমাদের পার্টনারকে বিদায় দিয়ে দিলাম। বিদায় দিয়ে আমরা আবার আমাদের গন্তব্যে ছুটে চলেছি। দেখি যাই টুকুর টুকুর করে, আরো প্রায় 97 কিলো আছে। দেখতে দেখতে চলে আসলাম মোহনপুর সেতু। এটাকে অবশ্য অনেকে রাবার ড্যামও বলে। এই যে, জানি না বুঝতে পারতেছেন কিনা, এই হচ্ছে মোহনপুর রাবার ড্যাম। যখন পানি বাড়ে যায় বা শুষ্ক মৌসুমে বলতে পারেন, পানিটাকে যখন আটকানোর দরকার পড়ে, তখন এই রাবারগুলো ফুলায় দেয়, ফুলে উঁচু হয়ে যায়, যার ফলে পানি আটকে যায়। এই হচ্ছে এই রাবার ড্যামের সিস্টেম। কিন্তু এই ব্রিজটা কাঁপতেছে কেন রে ভাই? আমারও একটা সিঙ্গেল ছবি তুলে দিস। আমার স্ন্যাপ নেওয়ার লাগবে না, আমাকে একটা সিঙ্গেল ছবি তুলে দিস। আমাকে সিঙ্গেল একটা ছবি তুলে দে। तो बेटा एक काम कर, सरसों का तेल लगा के उल्टा लेट जा। ओ भाई
मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है দেখি আমরা একটু ওই পাশ থেকে ঘুরে আসি ওই পাশটা না দেখলে কি হয় পরিপূর্ণতা তো পাবে না মাশাআল্লাহ কত সুন্দর জোস জোস রেকর্ড কি হচ্ছে হচ্ছে তো বিসমিল্লাহ আমাদের রাবার ড্যাম ট্যুর শেষ এখন আবার আমরা ঠাকুরগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো যাওয়া যাক এখানে একটা হোটেল ছিল হাঁসের মাংস পাওয়া যেত সেই মজা আমরা এখন দিনাজপুর শহরের ভিতরে ঢুকে গেছি এখন সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফুলবাড়ি বাস স্ট্যান্ড বাট ফুলবাড়ি কিন্তু না বলদের একটা সীমা থাকে কিন্তু তাহাদের কোনো সীমা নেই যে যাই হোক সীমা থাকা না থাকা একান্তই পার্সোনাল বিষয় কিন্তু এই যে এই জায়গাটার সাথে আমার যে কত স্মৃতি ভাই আমি এই জায়গাটার মধ্যে 4 বছর কাটাইছি তাই এই জায়গার মধ্যে আমার স্মৃতির কোনো শেষ নেই আমি থাকতাম এই পাশে একটা মেসে আর আমার কলেজটা ছিল এই সামনে দেখাচ্ছি এই যে আমার সেই কলেজ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট আমার স্মৃতিতে ঘেরা 4টা বছর এইখানে কাটছে সত্যি আমার লাইফের যদি বলা যায় যে বেস্ট মুভমেন্ট তার মধ্যে এই 4 বছর ছিল এই 4 বছরে আমার এমন কিছু স্মৃতি আছে এই জায়গায় যা বলার মতো না এই বাসাটাতেও আমি ছিলাম এটা হিত্তান টাওয়ার নাম হিত্তান টাওয়ার ফার্স্টের দিকে নাম ছিল না ফার্স্টে এটা একটা ডায়াগনস্টিক সেন্টার ছিল পরবর্তীতে আমরা যখন বাসাটা নেই তারপরে আমাদের শ্রদ্ধেয় নাজমুল ভাই পরে পুরো বাসাটাই ম্যাচ করার চিন্তা ভাবনা করে এই চিন্তা ভাবনা থেকেই তার হিত্তান টাওয়ার নাম দেওয়া হিত্তান মূলত আমাদের ওই যে ছোট ভাতিজার নাম কত স্মৃতি ভাই ওইটা মানে দিনাজপুরটাতে ঢুকলে আবেগ কাজ করে আসলে দিনাজপুরে অনেক আবেগময় স্মৃতি জড়িত তো এই কারণেই যাক সবই এখন স্মৃতির পাতায় জমা থাক সুন্দর করে কিছু সুন্দর পাতা তো দরকার স্মৃতির মধ্যে যেগুলো একসময় স্মৃতিচারণ করব তো তার মধ্যে এই 4 বছর সুইহারি পার হয়ে গেলাম মানে দিনাজপুরের সুইহারি অঞ্চল এটাকে বলে সামনে হচ্ছে দিনাজপুর বাস স্ট্যান্ড পার হয়ে তারপরে হাজী দানেশের আগে আবার আপনাদেরকে দেখাবো হয়তো নাম শুনছেন অনেকেই তা আপনাদেরকে তো ভিতরে ঢোকায় দেখানোর মতো সুযোগ নাই বাহির থেকে যতটা দেখানো যায় এই দেখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলি হাজী দানেশ বিশ্ববিদ্যালয় এই হলো হাজী দানেশের গেট বাট কোনো একটা কারণে এই গেটটা আমি আজ পর্যন্ত খুলতে দেখিনি এখানে যারা পড়াশোনা করে তারাই বলতে পারবে কেন আসলে এই গেট খোলা হয় না ভার্সিটি মনে হয় বন্ধ সবকিছুই বন্ধ হয়ে আছে ভিতরে কোনো স্টুডেন্টস নেই কিচ্ছু নাই সব ফাঁকা বাহ ভিতরে ফোয়ারা আছে সুন্দর এই বাজারটাকে বলে হচ্ছে বাঁশের হাট বাঁশ পাওয়া যায় কিনা তা তো জানি না কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই জায়গায় পাওয়া যায় এই যেখানে আরেকটা গেট এই দিয়ে তাদের ক্যাম্পাস শেষ ক্যাম্পাস বাইরে এতটুকুই ভিতরে আরো অনেকটা আছে ক্যাম্পাস তো আমরা মোটামুটি হাজী দানেশ পার করে ফেললাম আর বেশি দূর নাই আমরা 10 মাইলে সম্ভবত একটা ব্রেক নিব দেখি কি করা যায় ব্রেক না নিলেও হয় বাট ব্রেকটা নেওয়া জরুরি অনেকক্ষণ থেকেই রাইড করতেছি পুরা দিনাজপুর শহরই তো পার হয়ে যাচ্ছে সো ব্রেকটা নিলে এনার্জিটা একটু বাড়বে যেহেতু আমরা রোজা আছি খাওয়া দিয়ে তো আর এনার্জি বাড়া সম্ভব হচ্ছে না এ কারণে রেস্ট দিয়েই আমাদের এনার্জি বাড়াইতে হবে বাহ বাবা কত তাড়াতাড়ি চলে আসতেছি আমার বাসার দিকে শহরটাতে ঢুকলেই মনে হবে যে আই এম ইন মাই হোম ইনশাআল্লাহ পৌঁছে যাব থামবি ওকে না থামলে আর কি করার চলো আগিয়ে যাই এনার্জি মোটামুটি একদমই শেষের দিকে কবিরাজ হাটে একটু থামছিলাম থামে মুখে একটু পানি টানি দিলাম
দিয়ে আবার যাত্রা শুরু করলাম। আরও প্রায় 20 কিলোমিটার আছে। ঠিক আছে, একদম ঠাকুরগাঁও শহরে যাওয়ার কথা হচ্ছে। আমাদের দেখা হওয়ার কথা ছিল শহরে, এখন দেখেন কই চলে আসছি। এটা অ্যাকচুয়ালি একটা ফ্রেন্ডকে আগায় দিলাম ওর বাসা পর্যন্ত, যার কারণে এই রাস্তায় ঢোকার লাগছে। ওকে, এবার দেখা হচ্ছে শহরে। অ্যাট লাস্ট ঠাকুরগাঁও কালীবাড়ি। উফ, আলহামদুলিল্লাহ অবশেষে শহরে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের একটা বাইপাস রোড শহরে ঢোকার, সোজাসুজি গেলে একদম চৌরাস্তা। আর এটা হচ্ছে ডিসি পার্ক। আমাদের বর্তমানে অনেক টিকটকার তৈরি হয়েছে তো ঠাকুরগাঁয়ে, তাদের অনেক ভিডিও দেখা যায় ডিসি পার্কে করে। যাক, আলহামদুলিল্লাহ অবশেষে নিজের শহরে আসতে পারছি, এটাই অনেক। আল্লাহ তাআলার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ওকে, তো আমি এখন বাসায় যাই। আজকে আর একদমই এনার্জি নাই, সো আবার কথা হবে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং টাটা।